মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন। সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে শাহবাগে ছাত্র দলের সমাবেশ। নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণায় শহীদ মিনার এনসিপি। একরাশ বিষাদ নিয়ে 12 দিন পর মাইলস্টোনের শিক্ষার্থীরা। বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে মিলাদ দোয়া মাহফিল। এবং ব্যাংকিং খাতে ভরপুরে ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। আশার আলো দেখছেন বিনিয়োগকারীরা, অস্থির নেই ডলার বাজারে। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। সাথে আছে আমি সোনিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাব বিস্তারিত। জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে সূচনা বক্তব্য উপস্থাপন করা হয়েছে। শুরু হয়েছে সাক্ষ্য গ্রহণ। সকালে মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে হাজির করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সূচনা বক্তব্য দেন। শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি মামুনও এই মামলার আসামি। আজ দুজনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। মামলার সূচনা বক্তব্য সরাসরি সম্প্রচার করেছে বিটিভি। একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে এতগুলো মানুষের মৃত্যুর মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ গড়ার জন্য, আগামী বাংলাদেশ গড়ার জন্য আমরা যদি সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারি, আপনারা ন্যায় বিচার করবেন এবং রাষ্ট্রের পক্ষ থেকে আমরা সেটা সব সময় দাবি জানাবো। তদন্ত প্রতিবেদন এবং মৌখিক লিখিত প্রমাণ পর্যালোচনায় প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে যে 2024 সালের 1 জুলাই থেকে 5 আগস্ট সময়ের মধ্যে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন থেকে শুরু করে সারা দেশব্যাপী আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর 3(2)(a) GH ধারা এবং 4(1), 4(2), 4(3) ধারার অধীনে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে, যা এই আইনের 20(2) এবং 20(ক) ধারায় দণ্ডনীয়। দর্শক, ট্রাইব্যুনাল আছেন সহকর্মী কাজী পাপ্পু, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। পাপ্পু, সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণের বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আজকে যে শুরুটা হয়েছিল সূচনা বক্তব্য, সেখানে প্রথমে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি কথা বলেন এবং তিনি যে জিনিসটি বলেন যে আসলে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তারা এখানে এসেছেন এবং এই ন্যায় বিচারটি হবে দেশের যে প্রচলিত আইন, সেই আইন অনুযায়ী বিচার কার্যক্রম চলবে এবং যিনি অন্যায়কারী অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সাথে ক্ষেত্রে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে সর্বোচ্চ যে সাজা, সেই সাজাটি যাতে দেওয়া হয় এবং সেটা ন্যায় বিচার মেনে এবং সকল বিষয় বিবেচনা করে। এবং তিনি একটা কথা বলেছেন যে রাষ্ট্রপক্ষ থেকে যে যা এভিডেন্স রয়েছেন, সেই এভিডেন্স অনুযায়ী যদি আসলে বিচার কার্যক্রম চলে তাহলে আশা করা যায় যে শেখ হাসিনার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে। এটা কিন্তু চিফ প্রসিকিউটরও বলেছেন যে তারা আসলে সাক্ষ্য গ্রহণ, তারপরে ফোনও আলাপ, ভিডিও চিত্র সব কিছু তুলে ধরেছেন ট্রাইব্যুনালের সামনে এবং তারা আশা করেছেন যে আসলে যে প্রমাণ তাদের কাছে রয়েছে সেই প্রমাণ অনুযায়ী শেখ হাসিনা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা তারা করতে পারবেন। এবং আরেকটি জিনিস বলে রাখি, আজকে প্রথমে আগেই বলা ছিল যে আজকে সূচনা বক্তব্য থাকার কথা ছিল, কিন্তু গতকালকে এই ডিসিশনটি পরিবর্তন করে সূচনা বক্তব্যের পরই কিন্তু আজকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। তো 2 সাক্ষী আজকে আমরা যতটুকু শুনেছি তারা সাক্ষ্য গ্রহণ করবেন। এখন আসলে খোকন চন্দ্র বর্মন তিনি আসলে সাক্ষী দিচ্ছেন এবং তিনি তার সাক্ষীতে বলেছেন যে তিনি 18 জুলাই থেকে আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন এবং 18 জুলাই তিনি সারাদিন আন্দোলন করার পর তিনি সাইনবোর্ড থেকে চাষারা এই জোনটায় তিনি আন্দোলন করেছিলেন এবং সে আন্দোলন করে তিনি যাওয়ার প্রতিদিন করেছেন এবং 5 আগস্ট যেদিন সরকার সাবেক শেখ হাসিনার পতন হয়েছিল, সেদিন তিনি যখন সাইনবোর্ড থেকে তারা যাত্রাবাড়ি আসা ধরেছিলেন, সেই সময় তাকে গুলি করা হয় এবং গুলি করার অবস্থায় তার মুখে গুলিটি লাগে এবং তার
মণ্ডলটা কিন্তু বিকৃত হয়ে যায়, এই বিষয়গুলো তুলে ধরেছেন। এবং পাশাপাশি তিনি বলেছেন যে তার আন্দোলনের সময় যে মারা গিয়েছেন সেখানে তিনি পুলিশের কথা বলেছেন, বিজেপি গুলি করেছেন, সেই বিষয়টি কিন্তু তিনি তুলে ধরেছেন। তো সোনিয়া, এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সর্বশেষ। পাপ্পু, আপনাকে ধন্যবাদ। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে সমাবেশ করছে ছাত্রদল। বেলা 2:30টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে সমাবেশ। তবে গতকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় জড়ো হয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংগঠনটি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির কেন্দ্রীয় ও ছাত্র দলের সাবেক নেতারা এতে উপস্থিত থাকবেন। দর্শক, শাহবাগে আছেন সহকর্মী হুমায়ুন কবির, আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। হুমায়ুন, আজ তো জুলাই গণ অভ্যুত্থান স্মরণে আয়োজিত একটি সমাবেশ করবেন ছাত্রদল, আপনি তো সেই সমাবেশে আছেন। সমাবেশ স্থলের কি কি পরিস্থিতি এখন আছে, সেখানে কি অবস্থান হচ্ছে জানাবেন। খন্ড খন্ড মিছিল নিয়ে শাহবাগের যে চত্বর সেখানে কিন্তু তারা কিন্তু জড়ো হয়েছেন। তারা অর্থাৎ এখানে যারা নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে আসছেন তারা কিন্তু প্রত্যাশা করছেন যে তারেক রহমান আজকে ভার্চুয়ালি যে নেতাকর্মী যারা আছেন তাদেরকে অর্থাৎ গাইডলাইন দেবেন, তাদের আমরা যতটুকু জানতে পেরেছি তো সারা বাংলাদেশের বিভিন্ন স্তরে যে ছাত্রদলের যে নেতাকর্মী যারা আছে তারা কিন্তু অলরেডি চলে আসছেন। অর্থাৎ তারা আশা করছে যে প্রায় 8 থেকে 10 লক্ষ লোকের সমাগম শাহবাগ চত্বরে কেন্দ্রীয় ছাত্রদলের যে নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে অর্পণ করে দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, যাতে আমরা এখানে কথা বলার চেষ্টা করবো। এখানে ছাত্রদলের নেতৃবৃন্দ আজকে যে ছাত্র তাদের আসলে কি ধরনের বার্তা দিতে চান যদি দেখুন, বাংলাদেশের ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এটাই প্রথম বড় ধরনের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ। তো এই সমাবেশটা আয়োজন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করতে বিগত 3 থেকে 4 দিন আমরা নিরলস পরিশ্রম করে গেছি। এই ছাত্র সমাবেশকে সাফল্য করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিভিন্ন ধরনের উপকমিটি গঠন করেছে। সেখানে প্রচারাত্মক উপকমিটি আছে, সেই কমিটির একজন সক্রিয় সদস্য হিসেবে আমি বিগত 3 থেকে 4 দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে প্রচারণামূলক বিভিন্ন ফেস্টুন টাঙিয়েছি যাতে সাধারণ শিক্ষার্থী সহ জনগণের দৃষ্টিগোচর হয় এবং তারা উৎসুকভাবে আমাদের এই সমাবেশে যোগদান করে। আজকে যে দেখুন, 5ই আগস্ট পরবর্তী সময়ে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে সবচেয়ে বড় শক্তি বিএনপি এবং তার ছাত্র সংগঠন ছাত্রদলের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, মিথ্যাচার, অপপ্রচার এবং একটি পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে নির্বাচনকে বিলম্বিত করার যে অপচেষ্টা, সেই অপচেষ্টাকে প্রতিহত করতে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের জাগ্রত করার জন্য বাংলাদেশের গণমানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহ্বান জানাবেন এবং আমরা আমাদের নেতাকর্মীদেরকে এই ষড়যন্ত্র প্রতিহত করার নির্দেশনা দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনি শুনতে পাচ্ছেন যে তারেক রহমান যে তাদের যে নেতৃত্ব সামনে যে তাদের যে অংশগ্রহণ বিভিন্ন পর্যায়ে সেই ঘোষণা দেবেন বলে প্রত্যাশা করছেন এখানে যে ছাত্রদলের নেতৃবৃন্দ। তো সোনিয়া, শাহবাগ থেকে ছিল আমাদের সর্বশেষ। ধন্যবাদ হুমায়ুন আপনাকে। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি শেষে আজ নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে এই ইশতেহার ঘোষণা করবে দলটি। এরই মধ্যে শহীদ মিনারে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। এনসিপি নেতারা জানান, সমাবেশকে ঘিরে বড় ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। লক্ষাধিক লোক সমাগমের পরিকল্পনা রয়েছে তাদের। সমাবেশে ইশতেহার প্রকাশের পাশাপাশি জুলাই সনদ দ্রুত বাস্তবায়নেরও দাবি জানাবে দলটি।
নিবন্ধন পেতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ ১৪৪ দলের শর্ত পূরণের সময় শেষ হচ্ছে আজ। বিকেল ৫টার মধ্যে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দিতে হবে নির্বাচন কমিশনে। নিবন্ধন পেতে গত ২২ জুন পর্যন্ত ১৪৪টি দল আবেদন করেছিল, তবে প্রাথমিক বাছাইয়ে কোনো দলই শর্ত পূরণ করতে পারেনি। পরে দলগুলোকে ১৫ দিন সময় দিয়েছিল ইসি, যা শেষ হচ্ছে আজ। একরাশ বিষাদ নিয়ে প্রিয় ক্যাম্পাসে পা রেখেছে মাইলস্টোনের শিক্ষার্থীরা। ১২ দিন পর প্রতিষ্ঠান খুললেও প্রথম দিনে কোনো ক্লাস হয়নি। কেবল বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কর্তৃপক্ষ বলছে, আগামী ৩ মাস শিক্ষার্থীদের মানসিক অবস্থার উন্নয়নে কাউন্সেলিং কার্যক্রম অব্যাহত থাকবে। আর মঙ্গল অথবা বুধবার থেকে পাঠদান কার্যক্রম শুরু হতে পারে। আগামী থেকে আংশিকভাবে পরীক্ষামূলকভাবে আমাদের ক্লাস শুরু হবে। আজকে কলেজের 9 থেকে 12 পর্যন্ত শিক্ষার্থীদের ডেকেছি, যারা প্রয়াত হয়েছে এবং যারা অসুস্থ রয়েছে বিভিন্ন হসপিটালে, তাদের জন্যে দোয়া মাহফিল এবং সুস্থতা কামনায় মিলাদ মাহফিল আজকে অনুষ্ঠিত হচ্ছে কলেজে। ব্যাংকিং সেক্টরে ভর করে ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। সপ্তাহের প্রথম কার্যদিবসে অব্যাহত রয়েছে সূচকের উত্থান। এ ধারা অব্যাহত থাকলে দীর্ঘদিনের ক্ষতি কাটিয়ে ধীরে ধীরে ওঠা সম্ভব বলে মনে করেন বিনিয়োগকারীরা। এদিকে পর্যাপ্ত যোগান থাকায় স্থিতিশীল রয়েছে ডলার বাজার। রেজা খানের রিপোর্ট। সূচকের উত্থান অব্যাহত আছে দেশের শেয়ার বাজারে। রোববার সকাল 11টায় 95 পয়েন্ট বেড়ে ডিএসইর মূল সূচক ৫,৫৩৯-এ অবস্থান করছিল। দিনের শুরুতে মাত্র 1 ঘন্টা 10 মিনিটে 465 কোটি টাকার শেয়ার লেনদেন হয়। দিন শেষে 1500 কোটি টাকার লেনদেন হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মার্কেটকে মার্কেটের মতো করে যদি চলতে দেয়, স্বাধীন করে দেয়, মার্কেট এমনিতেই উঠবে। যারা নীতি নির্ধারক আছে তাদের পজিটিভ আচরণ করা উচিত। মূলত ব্যাংকিং সেক্টরে ভর করে ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। মাত্র 20 দিনের মধ্যে সূচক বেড়েছে 700 পয়েন্টের মতো, আর এ সময় বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে 5000 কোটি টাকার মতো। এভাবে চললে হারানো পুঁজি ফেরত পাওয়া সম্ভব বলে জানান বিনিয়োগকারীরা। মার্কেট মোটামুটি ভালো, এভাবে উঠলে তো মনে করেন সাধারণ বিনিয়োগকারী তাদের হারানো পুঁজি হয়তো ফেরত পাবে। এখন ব্যাংকগুলা দিয়া, ব্যাংকিং সেক্টর দিয়া একটু মার্কেটটা আপ করে রাখছে। এদিকে স্থিতিশীল আছে ডলারের বাজার। 124 টাকা 50 পয়সায় কিনে প্রতি ডলার 125 টাকা 50 পয়সায় বিক্রি হচ্ছে। তবে ভিসা কম দেয়ায় বিদেশগামী মানুষের সংখ্যা কমে ডলার বিক্রি হ্রাস পেয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ভিসা কম থাকার কারণে চাহিদা কম, লোকজন বাইরে যেতে পারতেছে না, তার কারণে ডলারের চাহিদা কম, এখানে দামটা স্থির আছে। মানুষ যাইতে পারতেছে না, আসতে পারতেছে না, এই ক্ষেত্রে আর কি লেনদেনটা কম। তবে অবৈধ মানি এক্সচেঞ্জের দৌরাত্ম্য বন্ধ হলে বাজার পরিস্থিতি আরও উন্নতি হবে বলেও জানান তারা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, শহীদ মিনার এলাকায় আছেন সহকর্মী মুনতাসির মামুন, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুনতাসির, সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের কেমন উপস্থিতি দেখছেন জানাবেন। দর্শক, দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে চলে যাচ্ছে পরের সংবাদে। এবার জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমাদের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই দিনে শেখ হাসিনার পদত্যাগ এবং সর্বজন গৃহীত কারো নেতৃত্বে জাতীয় সরকার গঠনের দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কারী নাহিদ ইসলাম। তার আগে হাসিনার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা। 24-এর গণ আন্দোলনে 3রা আগস্টের চিত্র জানাচ্ছেন সুরাইয়া মুন্নি।
জুলাই আগস্ট আন্দোলনের এই দিনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী নাহিদ ইসলাম। শেখ হাসিনার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে সবার কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তির নেতৃত্বে জাতীয় সরকার গঠনের দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন তিনি। শেখ হাসিনার পদত্যাগ দাবিতে এদিন সকাল 10:30টার দিকে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা মিছিল করে। পরে তারা জড়ো হয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে। এদিন চট্টগ্রামে তৎকালীন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসায় এবং সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়ে হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গাজীপুরের শ্রীপুরে পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষে একজন নিহত হয়। সিলেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হয় শতাধিক মানুষ। কুমিল্লা রেসকোর্সে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের হামলায় 10 জন শিক্ষার্থী গুলিবিদ্ধ সহ 30 জন আহত হয়। বগুড়ায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। পুলিশের ছোড়া কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও শটগানের গুলিতে অন্তত 60 জন শিক্ষার্থী আহত হয়। 24-এর এই দিনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর ঘটনায় রংপুরের 2 পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। কক্সবাজারে টেকনাফের হোয়াইকং শামলাপুর পাহাড়ি সংযোগ সড়কে প্রতিনিয়ত ঘটছে ডাকাতির ঘটনা। সড়কটিতে পুলিশের নিয়মিত টহল না থাকায় বেড়েছে ডাকাতি। এতে আতঙ্ক নিয়ে চলতে হচ্ছে যাত্রী ও এলাকাবাসীর। তবে অপরাধীদের শনাক্ত সহ আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রশাসন। আফসার কবির আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। টেকনাফের হোয়াইকং শ্যামলাপুর গহীন পাহাড়ি সড়কে প্রায় ঘটছে ডাকাতির ঘটনা। একসময় পুলিশ ফাঁড়ির সদস্যরা সকাল সন্ধ্যার টহল দিলেও বর্তমানে কমেছে পুলিশের টহল। শুধুমাত্র বাহারছড়া তদন্ত কেন্দ্রের 2-3 জন পুলিশ এক জায়গায় অবস্থান করে ডিউটি করায় সড়কটিতে ডাকাত দলের তৎপরতা ও অপহরণের ঝুঁকি বেড়ে গেছে। গেল 18 জুলাই পাবেল চাকমা নামের এক সিএনজি চালক অপহরণ হলে 1.5 লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরে আসেন। এর কয়েকদিন আগে 5 জন সিএনজি যাত্রীকে অপহরণ করা হয়। গহীন পাহাড়ি রাস্তায় নিরাপত্তা জোরদারে নিয়মিত পুলিশি টহলের দাবি স্থানীয়দের। টেকনাফ এলাকাবাসীর এবং হোয়াইকংবাসীর দাবি হচ্ছে এই হোয়াইকং থেকে বাসছড়া যে কানেক্টিং রুটটা রয়েছে, এই রুটের ভিতরে যদি অস্থায়ী ক্যাম্প করা হয়, যৌথ বাহিনীর ক্যাম্প করা হয়, 90% রুট করা যাবে বলে আমরা মনে করি। প্রশাসনের কাছে একটা আমরা জোর দাবি করব, সেটা হচ্ছে যে প্রশাসন এখানে যদি আর্মির ক্যাম্প হয় আমাদের জন্য ভালো হবে। টুরিস্টরাও যখন মাঝে মধ্যে এই রুটটা দিয়ে ছড়াফেরা করে তখন তারাও অপহরণের শিকার হয়ে থাকেন এবং বিভিন্ন ব্যবসায়ীরা অপহরণের শিকার হয়ে থাকেন। দীর্ঘ পাহাড়ি রাস্তা হয় পুলিশের এক জায়গায় নির্দিষ্ট ডিউটি না করে টহল জোরদারের দাবি জানান স্থানীয় এই জনপ্রতিনিধিও। এলাকার পরিস্থিতি এবং বারবার অপহরণের শিকার হওয়া সব মিলিয়ে আমি মনে করি এখানে পাহারাটাকে আরো জোরদার করতে হবে। প্রয়োজন এখানে পুলিশের টহলের ব্যবস্থা করতে হবে। এই সড়কে অপরাধের প্রবণতা বেশি স্বীকার করে প্রশাসন বলছে অপরাধের সাথে একটি চক্র জড়িত, তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পাহাড়ের জন্য আমাদের যৌথ কিছু প্রচেষ্টা চালাতে হবে সবাইকে মিলে। আর আমরা একা কি পাহাড়ে এই কাজটা করবো আমরা সক্ষমতা আসলে আমাদের নাই। এটা যেভাবেই বলুক না কেন, আমরা চেষ্টা করছি সবাই মিলে কাজ করবার জন্য, যারা অন্যান্য বাহিনী যারা এই মাঠে আছেন সবাইকে নিয়ে। হোয়াইকং শ্যামলাপুর সড়কে একটি সেনা অথবা পুলিশ ক্যাম্প করলে অপরাধ কমে আসবে বলে মনে করেন স্থানীয়রা। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজা জুড়ে ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেছে আরও 62 জনের। যুদ্ধ শুরুর পর উপত্যকাটিতে অপুষ্টিতে মারা গেছেন 169 জন, যাদের মধ্যে 93 জনের শিশু। ইউনিসেফ বলছে গাজায় বর্তমানে সোয়া 3 লাখ শিশু অপুষ্টিজনিত কারণে মৃত্যু ঝুঁকিতে রয়েছে। এদিকে স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। আর বন্দি বিনিময় চুক্তির দাবিতে তেল আবিবে বিক্ষোভ করেছে হাজারো ইসরায়েলি। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক।
বিশেষ দূত স্টিভ উডকফ গাজা ত্রাণ কেন্দ্র পরিদর্শনের সময় দাবি করেন, হামাস নিরস্ত্রীকরণের ইচ্ছা প্রকাশ করেছে, যদিও এ দাবি অস্বীকার করেছে সংগঠনটি। হামাস জানায়, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। এছাড়া গাজায় অস্ত্রের ব্যবহার ঠেকাতে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দিয়েছে কানাডা। অন্যদিকে গাজায় জিম্মি ইসরায়েলিদের মুক্তির জন্য ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে বন্দি বিনিময় চুক্তির দাবিতে শনিবার তেল আবিবে বিক্ষোভ করেন হাজারো ইসরায়েলি। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মানবতা বিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন, সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে শাহবাগে ছাত্র দলের সমাবেশ, নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণায় শহীদ মিনারে এনসিপি। একরাশ বিষাদ নিয়ে 12 দিন পর মাইলস্টোনের শিক্ষার্থীরা, বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে মিলাদ দোয়া মাহফিল। এবং ব্যাংকিং খাতে ভর করে ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার, আশার আলো দেখছেন বিনিয়োগকারীরা, অস্থিরতা নেই ডলার বাজারে। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।